হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের সবার দোয়ায়। তো আজকের সুপার সাজেশন ক্লাসে বার্ষিক পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের সাথে আছি আমি, তোমাদের আবিদা আপু। তো আমার সাউন্ড ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা এবং বোর্ডটা ক্লিয়ার আছে কিনা তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবে। বার্ষিক পরীক্ষা কিন্তু একদমই চলে আসছে, মানে আমাদের দোরগোড়ায় নক করতেছে। সো আশা করতেছি মোটামুটি সবার একটা প্রিপারেশন নেওয়া হয়ে গেছে যে কি কি টপিক আছে এবং তোমরা জানো তোমাদের কোন কোন টপিক আছে এবং এগুলো মোটামুটি তোমাদের পড়া হয়ে গেছে। সাজেশন ক্লাসটা মানে কি? সাজেশন ক্লাসটা মানে হচ্ছে তোমাদেরকে জাস্ট একটা ওয়ে দেখিয়ে দেওয়া যে পরীক্ষার আগ মুহূর্তে আসলে তোমরা কিভাবে পড়বা এবং কোন কোন জিনিসগুলোতে বেশি ফোকাস করবা, দেন পরীক্ষায় কিভাবে ভালো করতে পারো, সবার চেয়ে একটু আলাদা মার্কস উঠাইতে পারো, সেগুলো নিয়েই হচ্ছে আজকের এই সাজেশন ক্লাসটি। তো আশা করছি আমার সকল শিক্ষার্থীরা আমাদের সাথেই আছে এবং তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন দিয়ে দিবে এবং আমাদের ক্লাসটি সবাইকে শেয়ার করে দিবে। তো প্রথমত আমাদের যেই টপিকটা নিয়ে বা যেই সাবজেক্টটা নিয়ে বাংলার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রবলেম ফেস করতে হয় সেটা হচ্ছে আমাদের বাংলা ব্যাকরণ, তাই না? তো বাংলা ব্যাকরণের ক্ষেত্রে তোমাদের এক এক স্কুলের এক এক রকমের কিন্তু সিলেবাস দেওয়া আছে, যে কারোর শুরুর দিকে কিছু চ্যাপ্টার নাই, মাঝখান থেকে আছে, আবার লাস্টের দিকে আছে, এরকম করে। আর নির্মিতি অংশে তোমরা সবাই সাজেশন চাচ্ছিলা যে আপু নির্মিতি অংশের উপরে সাজেশন দেয়, নির্মিতি কি পড়বো। তো আজকে তোমাদের জন্য আসলে নির্মিতি কিভাবে কিভাবে কি কি পড়বা সেটা নিয়ে একটা সাজেশন নিয়ে আসছি। তো আগে আমরা সেকেন্ড পেপার দিয়ে শুরু করব। ওকে, আচ্ছা, তাহলে সেকেন্ড পেপারের ক্ষেত্রে প্রথমত আমরা যে জিনিসটা দেখি যে আমাদের গ্রামার, তাই না? তা প্রথমত যদি আমরা গ্রামারটা দেখি, যে আমাদের গ্রামারের প্রিপারেশন নিতে হবে, বাংলা ব্যাকরণটা আগে আমাদেরকে দেখতে হয়। এখন বাংলা ব্যাকরণের ক্ষেত্রে তোমরা নির্দিষ্ট কয়েকটি টপিক দেখতে পাবা যে তোমাদের সিলেবাসের মধ্যে দেওয়া আছে। এখন এই জায়গায় আমি ব্যাকরণের প্রিপারেশনটা কিভাবে নিব, আমাদের অবশ্যই ব্যাকরণ পরীক্ষার আগে 1-2 দিন তোমরা বন্ধ পাবা এবং এই ক্ষেত্রে প্রিপারেশনটা তোমরা কিভাবে নিবা সেটা নিয়ে চলো আমরা ছোট্ট করে একটু আলোচনা শুরু করি। তো প্রথমত যে কাজটা করবা, যে টপিক তোমার সিলেবাসের মধ্যে দেওয়া আছে সেই টপিকটা কি করা বলো তো? সেই টপিক রিডিং পড়ে ফেলা। কি করে ফেলা? রিডিং পড়ে ফেলা। এবং তোমাদের গাইড বইয়ের বা হচ্ছে তোমাদের যে সাজেশন বুক আছে বা যেটাই আছে সেখানকার যত এমসিকিউ আছে সকল এমসিকিউ সলভ করে ফেলা। প্লাস হচ্ছে আমাদের বোর্ড বইয়ের যে এমসিকিউ গুলো আছে সেগুলো একদম কি করে ফেলা, সলভ করে ফেলা। এটা হচ্ছে তোমাদের প্রাথমিক দায়িত্ব। এখন তোমরা বলতে পারো যে আপু সন্ধি তো পারি না, সমাস তো পারি না, এগুলো কি করব? তো এগুলোর জন্য কিন্তু তোমাদেরকে কি করতে হবে বলো তো? যারা আমাদের একাডেমিক প্রোগ্রামগুলোতে ছিল বা এফআরবি ক্লাসগুলোতে ছিল সেখানে কিন্তু আমরা ডিটেলস পড়িয়েছি, বাট তোমরা যারা বাইরে থেকে আছো এখন তাদের এই অল্প সময়ে কি করতে পারো দেখো। সন্ধি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, তারপর উপসর্গ দিয়ে শব্দ গঠন, তারপর প্রত্যয় দিয়ে শব্দ গঠন, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এবং আরেকটা জিনিস যেটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ অনেকের আছে সেটা হচ্ছে বানান। এবং তোমাদের এই বানানটা কিন্তু, বানান, অভিধান, এগুলো থেকে কিন্তু তোমরা কি পাবা বলো তো? এগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন পাবা। সন্ধি, বানান, অভিধান, ঠিক আছে, প্রত্যয়, তারপরে হচ্ছে তোমার কি উপসর্গ দিয়ে শব্দ গঠন। হ্যাঁ, এই যে জিনিসগুলো আছে এখান থেকে কিন্তু তোমরা পরীক্ষায় প্রশ্ন পাবা। তাহলে এই টপিকগুলো আমরা কিভাবে পড়ব? প্রথমত আমরা চ্যাপ্টারটা ভালোভাবে বিশ্লেষণ করে পড়ব, সাথে সাথে আমাদের যত সাজেশন বুক আছে বা যা আছে, যার যে গাইড বই আছে সেখান থেকে এমসিকিউ সলভ করে ফেলা এবং তোমাদের বোর্ড বই এমসিকিউ গুলো সলভ করে ফেলা, এবং এগুলো থেকেই পরীক্ষায় 100% কমন পড়বে ইনশাল্লাহ। এই তো হচ্ছে আমাদের ব্যাকরণের প্রিপারেশনটুকু আমরা কিভাবে নিব এটা আমি তোমাদেরকে বলে দিলাম। এখন তোমরা অনেকে জিজ্ঞেস করতে পারো আপু ইম্পর্টেন্ট টপিক কোনগুলো? দেখো, ইম্পর্টেন্ট টপিক আমি এখন তোমাদেরকে দাগিয়ে দেওয়াটা সেটা পসিবল না। কেন বলো? তোমাদের এক এক স্কুলে এক এক রকমের সিলেবাস। এখন আমি যে টপিকগুলো বাদ দিব দেখা যাবে ওই টপিকগুলো অন্য একটা স্কুলের সিলেবাসে আছে। তো সেক্ষেত্রে আমি যেই স্ট্র্যাটেজিটা তোমাদেরকে বলবো যে তোমরা কিভাবে রিভিশনটা এখন দিবা, তাহলে এই জায়গার মধ্যে যেটা করবা, প্রথমেই টপিকটা ভালো করে রিডিং পড়ে ফেলা, দেন আমাদেরকে যেটা করতে হবে এমসিকিউ গুলো সলভ করে ফেলা। যখন এই কাজটা আমরা করব, এই কাজটা করার পর তোমরা দেখবা যে আমাদের যে গাইড বই থাকে সেই গাইড বইয়ের একদম লাস্টে, একদম শেষে দেখবা যে কিছু প্র্যাকটিস এমসিকিউ দেওয়া থাকে। কি থাকে? প্র্যাকটিস এমসিকিউ
দেওয়া থাকে। এই প্র্যাকটিস এমসিকিউ গুলো নিজে নিজে প্র্যাকটিস করা, নিজে নিজে উত্তর করা, এবং নিজে নিজে যখন তুমি উত্তর করতে থাকবা তখন তুমি বুঝবা যে তোমার কয়টা হচ্ছে এবং কয়টা হচ্ছে না, এবং কোন চ্যাপ্টারটাতে তোমার বেশি গ্যাপ রয়ে গেছে। তো সেই জায়গাটা সিলেক্ট করে ব্যাকরণটার প্র্যাকটিসটা ঠিক এইভাবে করবা। এখন নির্মিতির ক্ষেত্রে তোমাদেরকে অনেক লিখতে হবে, এবং নির্মিতিতে কিন্তু হিউজ একটা মার্ক। তো নির্মিতি নিয়ে টেনশনের কিচ্ছু নাই, নির্মিতির জন্যই কিন্তু আসলে আমরা সুপার একটা সাজেশন তোমরা নিয়ে আসছি। দেখো আমার পিছনে তোমরা দেখতেই পাচ্ছ। তো এই জায়গার মধ্যে আমরা যদি দেখি, প্রথমত যে জিনিসটা আছে সেটা আসে হচ্ছে অনুধাবনমূলক যে দক্ষতাটা তোমাদের আসে, অনুধাবনমূলক প্রশ্নগুলো থেকে আসে, এবং সেক্ষেত্রে আমরা কয়টা পাই? 5টা প্রশ্ন পাই, এবং এই 5টা প্রশ্নের মধ্যে কিন্তু কত নম্বর বলো তো? 5 নম্বর থাকে। এবং এই 5 নম্বরের জন্য আমরা কিভাবে অ্যান্সার করব সেটার জন্য কিছু নমুনামূলক প্রশ্ন তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে। হ্যাঁ, রিটেন পার্ট মুখস্থ করার কোনো দরকার নাই, জাস্ট মূল পয়েন্টটা মনে রাখবা, এবং মূল পয়েন্টগুলো মনে রেখে রেখে জাস্ট লেখার ট্রাই করবা, মুখস্থ করার কোনো দরকার নাই। দেখো তাহলে এখন অনুধাবন দক্ষতার মধ্যে আমাদের 5টা প্রশ্নের মধ্যে কিন্তু কত করে থাকবে? এক 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 করে থাকবে আমাদের কত নম্বর? 5 নম্বর। এখন 1 নম্বরের জন্য কিন্তু তোমাকে এখানে 5 পৃষ্ঠা লেখার কোনো দরকার নাই, এটা একদম সিম্পল একটা ব্যাপার। তোমাকে এখানে 1 নম্বরের জন্য তুমি 1 থেকে 2 বা 1 থেকে 3 লাইনের মধ্যে তুমি শেষ করবা। জীবিকা শব্দের অর্থ কি? এক কথায় তুমি লিখে দিতে পারো। কৃষিজীবী কারা? একটা প্রশ্ন তুমি উত্তর করতে পারো। সচ্ছল পরিবার বলতে কি বোঝায় যখন বলতেছে, হয়তো তোমার এখানে 2 লাইন অথবা 3 লাইনের মধ্যে তোমাকে বুঝাইতে হবে। চরকাবায় কেন ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল? এটা কিন্তু তুমি উদ্দীপক পড়লে মোটামুটি উদ্দীপক থেকে কিন্তু খুঁজে খুঁজে অ্যান্সারটা তোমাকে করতে হয়। তাহলে এক্ষেত্রে প্রথমে যেটা করতে হবে, অনুধাবনমূলক দক্ষতায় তোমরা কিভাবে অ্যান্সার করবা? প্রথমে প্রশ্ন পড়বা। প্রথমে কি করব আমরা? প্রশ্ন পড়ব। প্রথমে প্রশ্ন পড়ব, এবং প্রশ্নগুলো পড়ার পর এখানে কি কি চাইছে? জীবিকা, কৃষিজীবী কারা, সচ্ছল পরিবার বলতে কি বোঝায়, চরকাবায় কেন ব্যাংক প্রতিষ্ঠা করা হয়, আদর্শ গ্রাম বলতে কি বোঝায়। এখন যখন তুমি পরবর্তীতে গিয়ে যখন উদ্দীপকটা পড়বা, তাহলে কিন্তু তুমি বুঝে যাবা উদ্দীপকের কোন কোন অংশ থেকে তোমার এখানে প্রশ্ন করা হয়েছে। সো প্রথমে কি করব আমরা? সবাই একটু লিখি। প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রশ্ন পড়ব, এবং প্রশ্ন পড়ে আমরা আইডেন্টিফাই করব যে কোন কোন জায়গা থেকে আমাদেরকে প্রশ্ন করা হয়েছে। দেন এটা আমরা উপরে গিয়ে আমরা তখন উদ্দীপকটা পড়ে সেখান থেকে খুঁজে খুঁজে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তারপরে দেখো এখানে সাজেশন পিডিএফ কিন্তু অলরেডি তোমাদেরকে খুব সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে, যে কি কি লাগবে তোমাদের সুন্দর করে কিন্তু এখানে গুছিয়ে দেওয়া আছে। এগুলো যদি তোমরা নিজেরা প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তোমরা কি এই অনুধাবনমূলক দক্ষতা থেকে অ্যান্সার করতে পারবা। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো আমরা যদি নিচের দিকে চলে যাই, এগুলো সব প্র্যাকটিস তোমাদের জন্য। তারপরে আমরা যেটা আসি সারমর্ম। সারমর্ম ক্ষেত্রে তোমাদেরকে কয়েকটা বিষয় একটু খেয়াল রাখতে হবে। আমি জাস্ট তোমাদেরকে কয়েকটা পয়েন্ট বলে দিচ্ছি। প্রথমত 1 নম্বরে সারমর্ম 2 থেকে 3 বাক্যে শেষ করতে হবে। মনে রাখবা, বাক্যে শেষ করতে হবে, 2 থেকে 3 বাক্যে শেষ করতে হবে। কি করতে হবে? শেষ করতে হবে। এখন তোমরা অনেকে সারমর্ম কি করো? 4-5 লাইন লিখে একদম বড় করে ফেলো, ভাবো যত বড় লিখবো তত ভালো মার্ক পাবো। নো, কারণ এখানে নিয়মেই বলা আছে যে 2 থেকে 3 বাক্যের মধ্যে তোমাকে এটা শেষ করতে হবে। তো এটা 2 থেকে 3 বাক্যে আমরা শেষ করব। দ্বিতীয়ত শুধুমাত্র মূল কথা আমাদেরকে কি করতে হবে? লিখতে হবে। এবং 3 নম্বরে যে জিনিসটা দেখবো, কোনো ধরনের উক্তি, কোনো ধরনের মতামত, কোনো ধরনের পরামর্শ এগুলো ব্যবহার করা যাবে না। কি করা যাবে না? উক্তি, পরামর্শ, তোমার নিজের পরামর্শ, তারপর হচ্ছে মতামত, এই টাইপের জিনিসপাতি কিন্তু আমরা লিখতে পারবো না। এবং এখানে দেখো কোথায় স্বর্গ কোথায় নরক, এটা দেখো যে সব জায়গায় সব সময় এই প্রশ্নটাই ঘুরে ফিরে আসতে থাকে। এবং সাজেশন পিডিএফ এর মধ্যে কিন্তু আমরা কিছু প্রশ্ন দিয়ে দিয়েছি, যেগুলো তোমরা দেখলে মোটামুটি ইনশাল্লাহ পরীক্ষায় ভালো করতে পারবা। এবং সারাংশের ক্ষেত্রেও সেম ভাবে 2 থেকে 3 লাইনের মধ্যে তোমাকে সারাংশটা শেষ করতে হবে। প্লাস কি করতে হবে? এখানে তোমাকে মূল কথাটা লিখতে হবে 2 থেকে 3 লাইনের মধ্যে, এবং কোনো ধরনের উক্তি, কোনো ধরনের পরামর্শ, কোনো ধরনের যুক্তি এগুলো তোমরা লিখতে পারবা না, বাট লিখলে এখানে তোমার মার্ক কাটা যাবে। এই তো আমাদের সারাংশ সারমর্ম চলে গেল। ভাব সম্প্রসারণের ক্ষেত্রে আমরা কিভাবে লিখবো? ভাব সম্প্রসারণ আপু তো বেশি লিখতে পারি না, অনেকের প্রশ্ন থাকে আপু ভাব সম্প্রসারণ কি 3টা? হ্যাঁ, এই পিডিএফ তোমাদের কালকে চলে যাবে, তোমাদের কাছে কালকে চলে যাবে এই পিডিএফটা। তো তোমরা এই যে অনেকে বলে থাকো আপু ভাব সম্প্রসারণ কি 3টা ভাগ করে লিখতে পারবো, আবার ভাব সম্প্রসারণ কত পৃষ্ঠা লিখবো, অনেক সময় তো ব্যাখ্যা করতে পারি না। দেখো এই ক্ষেত্রে তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি। হ্যাঁ, তোমরা চাইলে 3 পার্টে লিখতে পারবে, 3 পার্টে লিখতে পারবে। এবং 3টা পার্ট কি কি? প্রথমত আমরা লিখবো হচ্ছে কি বলতো, প্রথমত কি থাকে? ভূমিকা থাকে, তাই না?
ভূমিকা থাকে, তারপর হচ্ছে আমাদের থাকে হচ্ছে মূল কথা, তারপর হচ্ছে আমাদের থাকে হচ্ছে কি বলতো মন্তব্য, তাই তো? ভূমিকা, মূল কথা, মন্তব্য এই থাকে, অথবা সূচনা থাকে। এই তিনটা পার্টে কিন্তু চাইলে তুমি লিখতে পারো। আবার যদি এরকম হয় যে না আমি পার্ট বাই পার্ট লিখবো না, এখন আমি কি করব, আমি জাস্ট ভূমিকাটা তিনটা বাক্যে শেষ করে দিলাম, মূল কথাটা লিখলাম, তারপরে আমি মন্তব্যটা শেষ করলাম। এখন এটার জন্য আমরা কত পৃষ্ঠা লিখবো? 2 থেকে 2.5 পৃষ্ঠা এনাফ। কত? 2 থেকে 2.5 পৃষ্ঠা এই ক্ষেত্রে তোমার জন্য এনাফ। এটা মনে রাখবা, 2 থেকে 2.5 পৃষ্ঠা লিখলে আমাদের জন্য এনাফ। তারপরে দেখো এই যে নানান দেশের নানান ভাষা, বিনা স্বদেশী ভাষা, মিটিকে আসে, এই টাইপের জিনিসগুলো কিন্তু দেখো এখানে সুন্দর করে তোমাদেরকে 5টা বেশি গুরুত্বপূর্ণ যে ভাব সম্প্রসারণগুলো আছে এগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে। তারপরে যদি দেখি আমরা পত্র লিখন, দেখো পত্র কত রকমের হইতে পারে এটা আমরা জানি, এটা আমাদের বইয়ের মধ্যে অনেকগুলো ফরম্যাট দেওয়া আছে। দেখো চেয়ারম্যানের কাছে একটা আবেদন পত্র থাকে, প্রধান শিক্ষকের কাছে থাকে, তারপর তোমার মাকে পত্র লেখা থাকে, আবার প্রধান শিক্ষকের কাছে জরিমানা মওকুফের জন্য। এই কয়টাই দেখা যায় বারবার ঘুরে ফিরে আসতে থাকে। থাকে হচ্ছে তোমার এলাকায় পাঠাগার স্থাপন হইতে পারে, এখানে হাসপাতাল, পাঠাগারের জায়গায় হাসপাতাল দিয়ে দিতে পারে, তাই না? তারপর আবার চাইলে হচ্ছে এখানে কি দিয়ে দিতে পারে বলতো, সড়ক, মানে সড়ক নির্মাণ, সড়কের যে সংস্কার এটা দিতে পারে, সড়ক সংস্কার অর্থাৎ রাস্তার যে সংস্কারটা সেটাও কিন্তু দিয়ে দিতে পারে। তো এইভাবে কিন্তু তুমি জাস্ট একটা ফরম্যাট যদি তোমার জানা থাকে, এবং এগুলো কিন্তু বইয়ের মধ্যে খুব সুন্দর করে গুছিয়ে লেখা আছে, জাস্ট একটা ফরম্যাটে তুমি এগুলো প্র্যাকটিস করে যাবা। পরীক্ষায় হলে যাওয়ার আগে অবশ্যই প্রত্যেকটা ফরম্যাট একবার করে লিখে যাবা, এটা মাস্ট, এটা মাস্ট, আমি সবার জন্য বলা, এটা মাস্ট। পরীক্ষার হলে আমি লিখে দিচ্ছি একদম, পরীক্ষার হলে যাওয়ার পূর্বে কি করতে হবে, লিখে যাবে, একবার করে কি করবা, লিখে যাবা, এটা মাস্ট। না হলে কি হয় জানো, পরীক্ষার হলে গিয়ে কোথায় বরাবর, তারপর প্রধান শিক্ষক কোথায়, কমা, সাবজেক্ট, তারপরে জনাব থেকে শুরু করব, এটা আমরা অনেক সময় দেখা যায় আমাদের পরীক্ষার প্রেশারের কারণে আমরা ভুলে যাই। সো এই কাজটা করা যাবে না, পরীক্ষার হলে যাওয়ার আগে অবশ্যই একবার করে প্রত্যেকটা ফরম্যাট প্র্যাকটিস করে যাবা। আর অনুচ্ছেদ রচনায় দেখো গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলো এখানে দিয়ে দিয়েছি। আর অনুচ্ছেদ রচনার ক্ষেত্রে মনে রাখবা যে জিনিসটা, অনুচ্ছেদ রচনায় কিন্তু কখনোই প্যারা হয় না, কি হয় না, প্যারা করে আমরা লিখবো না, প্যারা হয় না। অনুচ্ছেদ রচনা সব সময় একটা প্যারার মধ্যে এটাকে শেষ করতে হয়। যেমন ইংরেজিতে যখন আমরা প্যারাগ্রাফ লিখি, সেই প্যারাগ্রাফের মধ্যে আমরা কি করি, আমরা কি প্যারাগ্রাফের মাঝখানে করে আমরা ভাগ দিতে পারি না। শুধুমাত্র রচনা লেখার ক্ষেত্রে, ভাব সম্প্রসারণ লেখার ক্ষেত্রে আমরা এই স্ট্র্যাটেজি ফলো করতে পারি। আর এই জায়গাটা দেখো অনুচ্ছেদ রচনার ক্ষেত্রে তোমাকে কখনোই কিন্তু এটা করা যাবে না যে আমরা ভাগ করে লিখবো, এটা করা যাবে না। আমাদেরকে এই যে বলছে আমাদের বিদ্যালয় সম্পর্কে একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটা অনুচ্ছেদের মধ্যে লিখতে হবে। সো এই ক্যাটাগরিগুলো একটু তোমাদেরকে মাইন্ডের মধ্যে রাখতে হবে, নাহলে কি হবে, তখন হচ্ছে এই যে ভাগ করে লিখে ফেলি আমরা অনেক সময়, তো এগুলোতে কিন্তু মার্ক কাটা যায়। কারণ প্যারাগ্রাফ মানে হচ্ছে একটা প্যারার মধ্যে লেখা, অনুচ্ছেদ মানে একটা প্যারার মধ্যে তোমাকে লিখে শেষ করতে হবে। সো এই জিনিসটা মাথায় রাখবা। তারপরে যদি আমরা দেখি যে রচনা এবং তোমাদের গুরুত্বপূর্ণ রচনাগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছে, শহীদ মিনার, জাতীয় কবি, টেলিভিশন, আমাদের গ্রাম, সুন্দরবন। এখন এই রচনার ভিতরে কিন্তু ভালো একটা মার্ক তোমাদের দেওয়া আছে, কমপক্ষে 20 থেকে 25টা পয়েন্ট, 20 থেকে 25 পয়েন্টে তোমাকে লেখার ট্রাই করতে হবে। এখন তোমার কাছে প্রশ্ন হতে পারে, আপু গাইডের মধ্যে তো এত পয়েন্ট নাই, কি করব আমরা, এত পয়েন্ট কই পাবো? সহজ সলিউশন, চ্যাট জিপিটি ভাই। চ্যাট জিপিটিকে তুমি জাস্ট বলবা যে আমাকে টেলিভিশনের উপর, আমাদের গ্রামের উপরে 20টা পয়েন্ট তুমি লিখে দাও, সে দেখবা অনেক সুন্দর করে লিখে দিছে। যদি তোমার পছন্দ না, তুমি আবার বলবা যে আরো স্ট্যান্ডার্ড করে লিখে দাও, তখন সে আরো স্ট্যান্ডার্ড করে লিখে দিবে। তুমি বলবা 20টা না, আমাকে 30টা দাও, সে 30টা কিন্তু তোমাকে কি করবে, সে 30টা তোমাকে পয়েন্ট দিয়ে দিবে। সো এটা হচ্ছে তোমার এই জিনিসটা মাথায় রাখতে হবে যে যেহেতু এখানে আমাদের ভালো একটা নম্বর আছে, সো আমাদেরকে 20 থেকে 25টা পয়েন্টের মধ্যে সুন্দর করে লিখতে হবে। এবং অবশ্যই মাথা রাখবা রচনার জন্য আমরা 1 ঘন্টা সময় হাতে রাখবো, বাকি যা কিছু আছে আমরা সব 2 ঘন্টায় বা আরো যে বাকি সময়টুকু আছে এটাতে আমরা কমপ্লিট করে ফেলবো। আর হাতে 1 ঘন্টা সময় অলওয়েজ আমরা রচনার জন্য লাগবো। এরকম কিন্তু যেন না হয় যে 20 মিনিট আগে, মানে খাতা জমা দিয়ে ফেলবো তার 20 মিনিট আগে আমরা রচনা লেখা শুরু করছি, কারণ রচনার ভিতরে হিউজ একটা মার্ক, এই মার্কটা আমাদের অবশ্যই ক্যাচ করতে হবে, না হলে কিন্তু আমাদের পরীক্ষায় মার্ক কমে যাবে। এটা সবসময়
না না 8-9 পয়েন্ট দিলে হবে না, কারণ তোমরা বড় হচ্ছ, ক্লাস 7 এ, তোমাদের এখানে ভালো মার্ক, এবং দেখবা সহজ সহজ পয়েন্ট, তুমি সহজ সহজ কথা লেখো, সহজ সহজ ইনফরমেশন দাও, কিন্তু পয়েন্ট তুমি বেশি দেওয়ার চেষ্টা করবা। যে যত অবশ্যই তুমি 8-9টা পয়েন্ট দিলে তুমি ওরকম মার্ক পাবা, 8-9 মার্ক পাবা। তোমার বন্ধু যখন 10-12টা 15টা 20টা পয়েন্ট দিবে, তাহলে সে ওরকম মার্ক পাবে। তো মাথার মধ্যে এটা রাখতে হবে, ঠিক আছে? তো আশা করতেছি বাংলা সেকেন্ড পেপার নিয়ে আর তোমাদের কোনো টেনশন নাই ইনশাআল্লাহ। জাস্ট বইটা ধরে ধরে যার যে সিলেবাস আছে সিলেবাসটা ধরে ধরে প্র্যাকটিস করবা, ইনশাআল্লাহ সেকেন্ড পেপারে কোপ দিয়ে আসবা। ওকে, আচ্ছা ঠিক আছে। তারপরে দেখো, এখন আমরা চলে যাব আমাদের ফার্স্ট পেপারের ক্ষেত্রে। তোমরা অনেকেই ফার্স্ট পেপার নিয়ে অনেক ভয় পাও যে আপু ফার্স্ট পেপারে কি করব। তো ফার্স্ট পেপারের ক্ষেত্রে প্রথমত আমরা যে কাজটা করব, আমরা দেখব আনন্দ পাঠটা, ঠিক আছে? এখন আনন্দ পাঠের মধ্যে তোমরা অনেকে দেখতে পারো যে আপু আনন্দ পাঠে তো এক একজনের এক এক সিলেবাস যাই হোক, আমি জাস্ট তোমাদেরকে পদ্ধতিটা বলে দিচ্ছি। এবং আনন্দ পাঠ নিয়েও কিন্তু যে সংক্ষিপ্ত কিছু প্রশ্ন তোমাদের কাছে চলে যাবে, তোমাদেরকে এই পিডিএফ দেওয়া হবে ইনশাআল্লাহ। তোমাদের এটা পাবলিক করে দেওয়া হবে যে আনন্দ পাঠের উপরে যেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসে কি কি টাইপের হইতে পারে, প্রত্যেকটা অধ্যায়ের উপরে একটা করে সৃজনশীলের নমুনা, সৃজনশীল না সরি, তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্নের নমুনা কিন্তু তোমাদেরকে আমি কালকে অথবা পরশু ইনশাআল্লাহ তোমাদেরকে প্রোভাইড করা হবে, এবং সেটা পাবলিকলি যাবে, আমাদের ইউটিউব চ্যানেল বলো, ফেসবুক গ্রুপ বলো, সব জায়গায় তোমরা পেয়ে যাবা। তো এই ক্ষেত্রে তোমাদের উপকারটা কি হবে, এখন এই ক্ষেত্রে তোমাদেরকে আমি আনন্দ পাঠের যে ব্যাপারটা দেখাবো সেটা দেখো তোমরা কিভাবে আনন্দ পাঠটা রিভিশন দিবা। এখানে অনেকগুলা আমাদের আনন্দ পাঠের মধ্যে গল্প আছে, দেখো তোতা কাহিনী, জিত, খোদে গোয়েন্দার অভিযান, দীক্ষা, পদ্মলেখার জোরে, কোকিল, কিং লিয়ার, যুদ্ধক্ষেত্রে পিতা পুত্র, এবং একটা নাটিকা আছে জাগো সুন্দর, এগুলো আছে, ঠিক আছে? এখন এই জায়গার মধ্যে আপু আমরা প্রিপারেশন কিভাবে নিব, এবং তোমরা সবাই জানো যে তোমাদের কি আসবে এখান থেকে, বলো তো? সংক্ষিপ্ত প্রশ্ন। কি আসবে সবাই একটু বলো, এখান থেকে কি আসবে? সৃজনশীল আসবে, জানো? তোমরা কি জানো এখান থেকে কি আসবে? এখান থেকে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। কি আসবে? সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, তাই না? এখন এই জায়গায় এই সংক্ষিপ্ত প্রশ্নটাতে যে কাজটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে এই সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে একটা ভালো মার্ক কিন্তু তোমাদের চলে যাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু এটা নতুন বের হয়েছে, তোমাদের থেকে শুরু হচ্ছে, তার মানে এই জায়গায় একটু ফোকাস দিতে হবে, তাই না? তাহলে এই যে তোতা কাহিনী, জিত, খুদে গোয়েন্দার অভিযান, দীক্ষা, এই যে আমাদের গল্পগুলো আছে, প্রথমত প্রত্যেকটা গল্পের মূল কথা আমাকে জানা থাকতে হবে। কি করতে হবে? প্রথম যে কাজ তোমাকে করতে হবে, গল্পের তোমরা চাইলে কিন্তু এগুলো ছোট্ট করে তোমার বইয়ের পাশে ছোট্ট করে নোট ডাউন করতে পারো, যে কিভাবে পরীক্ষার একদিন আগে আমি রিভিশন করব। প্রথমত গল্পের মূল কথা বা হচ্ছে মর্ম কথা তোমাকে জানা থাকতে হবে। মর্ম কথা তোমার কি থাকতে হবে? মূল কথা বা মর্ম কথা জানা থাকতে হবে। এখন তোমরা বলতে পারো আপু মূল কথা বা মর্ম কথা মানে কি? মূল কথা এবং মর্ম কথা পাওয়ার জন্য তোমাকে কই যাইতে হবে জানো? মূল কথা বা মর্ম কথা পাওয়ার জন্য তোমাকে যেখানে যাইতে হবে সেটা আমি তোমাকে দেখা দিচ্ছি, জাস্ট একটা তোতা কাহিনী দিয়ে দেখা দিচ্ছি। তোতা কাহিনী দেখালে বাকিটা বুঝে যাবা। এই যে দেখো যে শিক্ষার স্বাভাবিক পথকে রুদ্ধ করে বাড়াবাড়ি রকমের আয়োজন ও জবরদস্তিতাই তোতা কাহিনীতে করুণ রূপে ফুটে উঠেছে। এই গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর অপশিক্ষার প্রতিফলকে পাখির মৃত্যুর রূপে কি করেছেন? তুলে ধরেছেন। এটা হচ্ছে আমাদের গল্পটার মূল কথা। প্রত্যেকটা গল্পের মূল কথা কিন্তু এই পাঠ পরিচিতির লাস্টের পয়েন্টে, লাস্টের 2-3 লাইনের মধ্যে দেওয়া থাকে। সো পরীক্ষার হলে যাওয়ার আগে আনন্দ পাঠের প্রত্যেকটা গল্পের লাস্টের পাঠ পরিচিতির যে 2-3টা লাইন, এটা রিভিশন তোমাকে দিতেই হবে, নাহলে কিন্তু তুমি ভুলে যাবা। তারপরে এখন আমরা যে কাজটা করব, এখন আমাদের কাজ হচ্ছে আপু আমরা কিভাবে পরীক্ষায় লিখব। এখন আমরা আনন্দ পাঠ থেকে কিভাবে পরীক্ষায় অ্যান্সার করব, এটা আমাদের প্রশ্ন, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি এখন টাইটেল দিয়ে দিচ্ছি আনন্দ পাঠ। কি দিচ্ছি? আনন্দ পাঠ। এখন আনন্দ পাঠ থেকে আমাদের আসতেছে সংক্ষিপ্ত প্রশ্ন, এবং সংক্ষিপ্ত প্রশ্নের 2 সেট থেকে অ্যান্সার করতে হবে। তো ধরো আমি লিখলাম 7 নং প্রশ্নের উত্তর।
উত্তর। ঠিক আছে, 7 নং প্রশ্নটার উত্তর হয়তো তুমি করতেছো। তাহলে এটা আমি লিখলাম, একটু নীল কলম দিয়ে লিখবো সুন্দর করে। তারপরে ধরো ক নাম্বারটা। এখন এই ক নাম্বারে মার্ক কত থাকবে? ক নাম্বারে মার্ক কিন্তু থাকবে 3। এখন 3-এর জন্য হয়তো ওই গল্পটা যে কোনো একটা বাক্যকে বলা হইতে পারে যে এই গল্পের আসলে এখানে তোতা কাহিনীর তোতার করুণ পরিণতির কারণ কি, বা তোতাকে দিয়ে আসলে এখানে গল্পের কোন দৃশ্যকে কোন প্রেক্ষাপটে এখানে লেখা হয়েছে, বা তোতা কাহিনী এই গল্পটার মূল কথা কি। তখন এটা তোমাকে 3 মার্কের জন্য কত পৃষ্ঠা লিখতে হবে? 1 পৃষ্ঠা লেখা যথেষ্ট। কত পৃষ্ঠা? 1 পৃষ্ঠা লেখা তোমার জন্য এনাফ। এর বেশি আর কিছু লেখার কোনো দরকার নাই। 1 পৃষ্ঠা লিখবা জাস্ট, এটা তোমার জন্য এনাফ। তাহলে আর যখন খ নাম্বার প্রশ্নটা আসবে তখন পুরো গল্পটাকে তোমাকে সামারাইজ করতে হবে, যে পুরো গল্পতে আসলে কি প্রেক্ষাপটে গল্পটা লেখা হয়েছে, বা তোমাকে কি শিখাইতে চাইছে, বা কেন তোতার এই কাহিনী হইলো, এটা তোমাকে লিখতে হবে। তখন এই গল্পের শুরু থেকে একদম শুরু থেকে শেষ যে পরিণতিটা হবে এটা তোমাকে সুন্দর করে কি করতে হবে? ব্যাখ্যা করতে হবে। এবং এইখানে মার্ক কত? এখানে আমাদের মার্ক কিন্তু কত নম্বর বলো তো? এখানে আমাদের মার্ক কিন্তু 7 নম্বর। সো এই 7 নম্বরের জন্য অবশ্যই তোমাকে 2 পৃষ্ঠা আনসার করতে হবে। 2 পৃষ্ঠা আনসার করতে হবে, এবং এই 2 পৃষ্ঠার মধ্যে তোমাকে কি করতে হবে? শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাখ্যা করতে হবে। থাকো, একসাথে যাবো না। বুঝতে পারছো? তো এই হচ্ছে আনন্দ পাঠের ব্যাপারটা। তো আশা করতেছি তোমরা বুঝে গেছো যে আনন্দ পাঠটা আমরা কিভাবে রিভিশন দিব, এবং প্রত্যেকটা গল্প থেকে কিন্তু এইভাবে মূল কথাটা প্রথমে পড়ে ফেলবা, এবং সেগুলোর তোমাদেরকে একটা সাজেশন পিডিএফ এর মধ্যে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের উপর একটা করে কি তোমার এরকম সংক্ষিপ্ত প্রশ্নের একটা নমুনা দেওয়ার আমরা চেষ্টা করব, যেন পরীক্ষার আগে তোমার রিভিশন দিতে ইজি হয়। ওকে, আচ্ছা, এখন একটু আমরা চলে যাই যে ফার্স্ট পেপারের ক্ষেত্রে। এখন আমরা চলে যাব ফার্স্ট পেপারে, এবং ফার্স্ট পেপারেও সেম অবস্থা, যে প্রত্যেকটা তোমাদের এক একটা সিলেবাসে এক এক রকমের কি অধ্যায় দেওয়া আছে, তাই না? এখন এখান থেকে আমরা কিভাবে ফার্স্ট পেপারের প্রিপারেশনটা আমরা কিভাবে নিব, প্রথম পত্রের প্রিপারেশনটা আমরা কিভাবে নিব, এবং প্রথম পত্রের ক্ষেত্রেও কিন্তু আমরা কিছু তোমাদেরকে অনুধাবনমূলক প্রশ্ন এবং একটা করে সৃজনশীল মূল কথার আলোকে আমরা একটা করে সৃজনশীল তোমাদেরকে প্রোভাইড করব। তোমরা এটা নিয়ে টেনশন করবে না, সুন্দরভাবে তোমরা রিল্যাক্সে থাকো। পরীক্ষার আগে একটা তোমাদেরকে সাজেশন পিডিএফ সুন্দরভাবে এটা কাল পরশুর মধ্যে তোমাদের জন্য আপলোড হয়ে যাবে। এখন এই জায়গায় দেখো তোমরা, এই যে কাবুলিওয়ালা, তারপরে হচ্ছে তোমার লখার একুশে, তারপর মরু ভাস্কর, শব্দ থেকে কবিতা, এই যেগুলো আছে, এখন এগুলো আমরা কিভাবে রিভিশন করব? আপু এই লাস্ট টাইমে এসে পরীক্ষা তো 20 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে, এখন কিভাবে রিভিশন দিব? বাংলা প্রথম পত্র। তাহলে আমরা টাইটেলটা দিয়ে দেই, কি বলতো? বাংলা প্রথম পত্র। প্রথম পত্র কিভাবে আমরা শুরু করব? একটা টপিক ধরবো, ধরো একটা টপিক ধরছি, প্রথমে আমাদের কি আছে? কাবুলিওয়ালা, ঠিক আছে। এখন এই টপিকটা আমরা কিভাবে শেষ করব? আমি জাস্ট তোমাদেরকে দেখা দিচ্ছি রিভিশনটা তোমরা লাস্ট মোমেন্টে কিভাবে দিবা, এটা জাস্ট আমি তোমাদেরকে দেখাই দিতেছি। দেখো, ধরো কাবুলিওয়ালা, প্রথমে কি করবা? পাঠ পরিচিতি পড়ে ফেলবা। প্রথমে পাঠ পরিচিতি, আমি একদম রিভিশন দেওয়ার স্ট্র্যাটেজি কিন্তু বলে দিতেছি। প্রথমে পাঠ পরিচিতি পড়ে ফেলবা। পাঠ পরিচিতি পড়ার পর লেখক পরিচিতি, একবার চোখ বুলাবা। লেখক পরিচিতি, লেখক পরিচিতিতে এত বেশি টাইম দেওয়ার দরকার নাই, 1 থেকে 2টা প্রশ্ন আসতে পারে, 1 থেকে 2টা প্রশ্নের জন্য এত তোমার পরিশ্রম করার দরকার নেই। একবার করে সুন্দর করে রিডিং পড়বা, যতটুকু মাথায় থাকে ইম্পর্টেন্ট লাইনগুলো দেখে যাবা। তারপরে যখন হাতে সময় থাকবে, মূল গল্প। মূল গল্পের পরে হচ্ছে তোমার সাজেশন বই বা তোমার গাইডের যে এমসিকিউ প্রশ্ন আছে, এমসিকিউ সলভ, এবং হচ্ছে সিকিউ দেখবা 3 থেকে 4টা সিকিউ, সব দেখার দরকার নাই, 3 থেকে 4টা প্রশ্ন দেখবা। মূল কথাটা যখন জেনে যাবা, মূল কথার আলোকে 3 থেকে 4টা সৃজনশীল দেখবা। দেখার পরে এখন তোমার প্রিপারেশন নেওয়া শেষ, সবগুলো চ্যাপ্টার তুমি কমপ্লিট করে ফেলছো। কি কাজ? পরীক্ষার দিন সকালে, পরীক্ষা কয়টায়? ধরো পরীক্ষা শুরু হবে তোমার 9টা থেকে, ঠিক আছে। পরীক্ষার দিন সকালবেলা ঘুম থেকে উঠে যে কাজটা করবা, একটা সৃজনশীল লিখে প্র্যাকটিস করা। সৃজনশীল কি করা? প্র্যাকটিস। একদম খাতায় লিখে প্র্যাকটিস করে যাইতে হবে, একদম খাতায় লিখে প্র্যাকটিস করে তোমাকে যাইতে হবে, এটা মাস্ট। এটা যদি না করো, পরীক্ষার হলে গিয়ে শীতে হাত কাঁপতে থাকবে, এমনি কাঁপতে থাকবে। তখন এই শুরুর দিকের বলে না, প্রথমে দর্শনদারি, তারপর গুণ বিচারি। প্রথম সৃজনশীলটা সুন্দর হলে লাস্টের সৃজনশীলটা যখন সুন্দর হবে, তখনই কিন্তু তোমার টিচার বুঝতে পারবে যে তোমার আসলে তুমি কিভাবে
মেন্টালি প্রিপারেশন নিয়ে এসে তুমি পরীক্ষাটা দিতেছো। সো খাতাটা বাংলার ক্ষেত্রে সবসময় মাথায় রাখবা, খাতাটা যত সুন্দর করে গুছানো থাকবে মার্ক তত বেশি আসবে। এক্ষেত্রে কি করতে হবে আপু, হাতের লেখা কি একদম টাইপ করতে হবে? না, টাইপ করার কোনো দরকার নাই, হাতের লেখাটা জাস্ট স্পষ্ট রাখবা এবং যেভাবে বলে দিলাম প্র্যাকটিস করে যাবা, সৃজনশীলটা প্র্যাকটিস করে যাবা। প্রথম সৃজনশীল এবং লাস্টের সৃজনশীলটা সেম রাখার চেষ্টা করবা। লাস্টে গিয়ে যদি এরকম না হয় আয় হ্যাঁ একদম দাঁত টাত খিচে একদম মুখ টুক বাঁকা করে লিখে ফেলতেছি, এই টাইপের জন্য না হয়। সুন্দরভাবে তুমি কি করবা, প্রথম সৃজনশীলটা যতটুকু লিখছো লাস্টের সৃজনশীলটা অতটুকু লিখতে হবে, এতটুকু মাইন্ড নিয়ে আমাকে পরীক্ষার হলে ঢুকতে হবে। সো এইটুকু যদি তোমরা জিনিস ফলো করতে পারো, 20 তারিখ থেকে পরীক্ষা শুরু ইনশাল্লাহ। তো সবাই এই যে আপু এগুলো দেখাই দিলাম, এগুলো যদি একটু ফলো আপ করতে পারো দেখবা ইনশাল্লাহ তোমার পরীক্ষা সবার থেকে আলাদা হবে। আর খাতাটা যতটা গোছানো ভাবে প্রেজেন্ট করা যায়, কাটা ছিঁড়া একদম কম করার চেষ্টা করবা। যদি একটা ভুল হয় একটা দাগ দিয়ে তুমি একটা দাগ দিয়ে কেটে ফেলবা, এত কালো করার কোনো দরকার নাই। খাতাটা সুন্দরভাবে প্রেজেন্ট করবা, প্রত্যেকটা জিনিসের ক খ মানে প্রত্যেকটা সৃজনশীলের ক খ উত্তরগুলা এমন ভাবে স্পষ্ট করার চেষ্টা করবা যেন টিচার না বুঝে যে তুমি উদ্দীপকের গুরুত্ব অপরিসীম এই টাইপের কথাবার্তা বলছো, এটা যেন টিচারকে বুঝতে দেওয়া যাবে না। সো ক খ প্রশ্নগুলো, অনুধাবনমূলক প্রশ্নগুলো বেশি ভালো করে দেখতে হবে এবং এইভাবে সুন্দর করে আমাদেরকে কি করতে হবে, গুছায় একটা রিভিশন দিতে হবে। লাস্ট মুমেন্টে এই কাজগুলো যারা করতে পারবা বাংলার তোমাদের A+ কেউ ঠেকাইতে পারবে না ইনশাল্লাহ। পরীক্ষায় একদম ধুমাইয়া দিবা, ফাটাই দিবা, মন খারাপ করার দরকার নাই। পরীক্ষা যদি প্রথমটা খারাপও হয় বাট সেকেন্ড পেপার দিয়েও সেটা কভার করার চেষ্টা করবা, একদম মন খারাপ করা যাবে না। জীবনে পরীক্ষা তো সব কিছু না, তাই না? পরীক্ষায় জাস্ট মাথাটা ঠান্ডা রাখবা, যার যে সিলেবাসটা আছে একটু রিভিশন করে যাবা লাস্ট মোমেন্টে, ইনশাল্লাহ 100তে 100। এবং তোমাদের জন্য যে সাজেশন পিডিএফটা কাল পরশু আপলোড হয়ে যাবে এবং আমি চেষ্টা করব তোমাদেরকে একটা নমুনা পত্র দেওয়ার জন্য, যেটা দেখে তোমরা আসলে পরীক্ষায় কি টাইপের প্রশ্ন আসতে পারে সেটা তোমরা কি করতে পারবা, দেখে বুঝতে পারবা। ওকে, তো আজকের এই সাজেশন ক্লাসটা আশা করতেছি তোমাদের ভিতরে একটু কনফিডেন্স বাড়িয়েছে এবং এই লাস্ট মোমেন্টে এখন থেকে, আজকে তো রাত হয়ে গেছে, আজকে কালকে থেকেই জাস্ট শুরু করে দাও, আর কিন্তু সময় নাই, আজকে অলরেডি শুরু হয়ে গেছে, পরীক্ষার একটা ধুম চলে আসতেছে, কিন্তু প্রিপারেশন শুরু হয়ে গেছে। কনফিডেন্স নিয়ে জাস্ট পড়াটা শুরু করে দাও, ইনশাল্লাহ তোমাকে কে ঠেকাবে, তাই না? ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পিডিএফ চলে আসবে খুবই শীঘ্রই, তো খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সাথে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে যখন বড় হয়ে যাবা। সবাই ভালো থাকো, আপুর জন্য দোয়া করবে, তোমাদের জন্য অনেক অনেক শুভ কামনা রইল। বার্ষিক পরীক্ষা প্রস্তুতি হোক একদম এসএস ফিউচার স্কুলের সাথে। ওকে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা।